বৈশাখ মাসের বিকেল, গ্রামের শিব মন্দিরের চাতালে ছোট ছেলেমেয়ের দল খেলায় মগ্ন। হঠাৎ প্রবল ঝড় আর তার সঙ্গে তীরের ফলার মতো বৃষ্টি গায়ে লাগতেই যে যার বাড়ির দিকে দৌড় লাগায়। খেলা ভাঙার মন খারাপ নিয়ে শুভম আর শ্রাবন্তী সদর দরজা ঠেলে বাড়িতে ঢুকে দেখে দাদুর বিছানার ধারে মণ্ডল দাদু বসে কথা বলছে। এ বাড়ির দাদুর বাল্যবন্ধু এই মণ্ডল দাদু মাঝে মধ্যেই আসেন। উনি এলে নানা ধরনের গল্প শোনার সুযোগ হয়। ছাতা হাতে বাড়ি ফেরার জন্য ব্যস্ত মণ্ডল দাদুকে থামিয়ে শুভমের মা বলে, এই ঝড় মাথায় করে এখুনি নাইবা গেলেন? একটু বসুন, আমি আর এক কাপ চা নিয়ে আসছি। বাইরে বৈশাখী তাণ্ডব। বিকেলটাকে সন্ধে বলে মনে হচ্ছে। ভাই বোন আবদার করে, আজ একটা ভূতের গল্প শোনাও গো দাদু, ভূতের গল্প শোনা। এবাড়ির দাদুর কদিন থেকে শরীরটা ভালো যাচ্ছে না। তাই মণ্ডল দাদু বলে, তোমাদের দাদুকে একটু বিশ্রাম করতে দাও, চলো আমরা বরং বসার ঘরে যাই। শুভমের মা গরম চা নিয়ে আসতে শ্রাবন্তী বলে, মা, আজ মন্ডল দাদু ভূতের গল্প বলবে। মা কৌতূহল চাপতে না পেরে বলে, আমিও শুনবো। বেশ জাঁকিয়ে বসে মণ্ডল দাদুর গল্পের আসর। মণ্ডল দাদু বলে, গল্পটা তোমাদের এই শিবতলার। শ্রাবন্তীর চোখে বিস্ময়। ও মায়ের কোল ঘেঁষে বসে। চায়ের কাপে একটা বড় চুমুক দিয়ে মণ্ডল দাদু শুরু করে, আমি তোমাদের দাদু তখন 20-22 বছরের ছোকরা। সারাদিন যে যার কাজ সেরে সন্ধেবেলায় এই শিব মন্দিরের চাতালে আসতো। তখন তো ইলেকট্রিক ছিল না, টিভি রেডিও সিনেমার কথা কেউ শোনেনি পর্যন্ত। মাঝে মধ্যে কোথাও যাত্রা লেটো ঝুমুর হলে লোকে হামলে পড়ত। লণ্ঠন হাতে প্রতিদিন একবার আড্ডায় না এলে আমাদের পেটের ভাত হজম হতো না। আমাদের আড্ডার 15 জন ছেলে ছোকরার মধ্যে মুকুন্দ ছিল বেশ হাট্টা কাট্টা জোয়ান। হুট করতেই কোনো ব্যাপারে বাজি ধরে ও নিজের বাহাদুরি দেখাতে চাইতো। কয়েকবার এমন বাজি জিতে ওর ধারণা হয়েছিল ও যা পারে তা অন্য কেউ পারে না। সেই মুকুন্দ একদিন সাঁঝ বেলায় শিবতলায় এসে খবর দিল, এ সবাই এসেছিস? এই শোন না, রানী দিঘির পশ্চিম পাড়ে শ্মশানের বটতলায় একটা মরা পড়ে আছে। দেহটা কাঁথায় মোড়া, তার উপরে চাটায় চাপা, মুখটা আর পা দুটো কাঁথার বাইরে। মুখটা দেখে মনে হলো 72 বুড়ো। চেনা ঠেকলো না। আশেপাশে কোনো লোকজন নেই। হাঁকাহাঁকি করেও কোনো সারা শব্দ পেলুম না। কাঠ জোগাড় করতে জঙ্গলে ঢুকেছে ভেবে খানিক্ষণ অপেক্ষা করলুম। কে জানে, হয়তো কঠিন ব্যাধি বলে ফেলে দিয়ে গেছে। এভাবে পড়ে থাকলে কিন্তু শিয়ালে টানাটানি করবে, গায়ে রোগও ছড়াবে। এখন তোমরা যা ভালো বুঝো করো। এ কথা শুনে গাঁয়ের পুরুত নেপাল ভট্টাচার্যের বিধান নিয়ে সৎকারের জোগাড়ে ব্যস্ত হয় আড্ডার সবাই। শিব মন্দিরের চাতালে কাঠের বোঝা, হাঁড়ি, কলসি, কুচিকাঠি প্রয়োজন মাফিক সব জড়ো হচ্ছে যখন, সেই সময় আমাদের আড্ডার একজন শশাঙ্ক বলে, আজ এই মৌকায় তাহলে একটা বাজি হয়ে যাক। কিসের বাজি জানতে চাইলে শশাঙ্ক জানায়, আমাদের মধ্যে যদি কেউ লণ্ঠন ছাড়া শ্মশানে গিয়ে ওই মরাটার পায়ে আলতা পরিয়ে আসতে পারে, আমি তাকে নগদ 10টা টাকা দেব আর 1 সের রসগোল্লা খাওয়াবো। সবাই মুখ চাওয়াচাই করতে থাকে। মুকুন্দ উসখুস করতে থাকে। বাজির কথা শুনলে ও থাকতে পারে না। ও ভূত বিশ্বাস করে না। মনের সাহসকে পুঁজি করে অনেক কঠিন বাজি জিতেছে। এমন সাহস দেখাবার সুযোগ ও ছাড়বার পাত্র নয়।
মুকুন্দ বলে, আমি যাব, তবে শশাঙ্ক আগে টাকা এনে মন্দিরে রাখুক। এর কারণ তখনকার দিনে 10 টাকা, এখনকার দিনের 1000 টাকারও বেশি। শশাঙ্ক বাড়ি গিয়ে টাকা, আলতার শিশি নিয়ে আসে। গাঁয়ের মিষ্টির দোকানে রসগোল্লার অর্ডারও নাকি দিয়ে এসেছে। এবার মুকুন্দর তৈরি হবার পালা। সকলে মিলে ঠিক করা হয়, মুকুন্দ শ্মশান থেকে ফিরে এলে সবাই একসঙ্গে গিয়ে দেখবে মরার পা, তারপর হবে ফয়সালা। কিছুক্ষণের মধ্যে ধুতিটা মাল কোঁচা করে পরে, হাতে আলতার শিশি নিয়ে শিব দালানের দরজায় একটা প্রণাম ঠুকে সদর্পে রানীদিঘির দিকে রওনা হয় মুকুন্দ। শীতের কনকনে কৃষ্ণপক্ষের রাত, হালকা মেঘের মতো কুয়াশা, দিঘির পশ্চিম পাড়ে ঘন জঙ্গল। প্রথম প্রহরে শিয়ালেরা দল বেঁধে ডাকছে। মুকুন্দকে দেখে ওদের জ্বলন্ত চোখগুলো এদিক ওদিকে সরে যায়। বুনো তিতিরগুলো আওয়াজ করে উড়ে যায়। শ্মশানের কাছে আসতে বট গাছের শুকনোগুলো ডানা ঝাপটায়। মরা পোড়ানোর কাঠ কয়লা ভরা জায়গাটার পাশে কাঁথা জড়ানো দেহটার কাছে দাঁড়ায় মুকুন্দ। কোমরের কাপড়ে লুকিয়ে আনা দেশলাইটা বার করে জ্বালতেই চিৎকার করে উড়ে পালায় বট গাছের কোটরে থাকা পেঁচা দুটো। একটু গা ছমছম করলেও হাতের তালুর আড়ালে একটা কাঠি জ্বালিয়ে পা দুটো দেখে নেয়। এবার শিশিটা থেকে আলতা বার করে ভালো করে রাঙিয়ে দেয় মুকুন্দ। কাজ শেষ হতে আলতার শিশি দূরে ছুঁড়ে দিয়ে উঠে দাঁড়ায় মুকুন্দ। এবার ফিরে যাওয়া, মরাটা পড়ে থাকে পেছনে। কিছুটা এগোবার পর রাস্তাটার পাশের ঝোপে একটা ভারী কিছু পড়ার শব্দ, সঙ্গে একটা অট্টহাসি। আর সেই অট্টহাসিতে রাতের শ্মশান এলাকাটা কেঁপে ওঠে। মুকুন্দ শুনেছে হায়না নাকি মানুষের মতো হাসে। সে কি এমন ভয় ধরানো? শীতের রাতে ঘামতে থাকে মুকুন্দ, ছুটতে থাকে। হোঁচট খেয়ে মাটিতে পড়ে, আবার ওঠে। দৌড়ে দৌড়ে বসপুকুরের কাছে পৌঁছে একটু দম নেয়। কানে তখনও বাজতে থাকে সেই হাসি। পুকুরের জলে নেমে হাত পা মুখ ধুয়ে এই ভয়ের অভিজ্ঞতা ভোলার চেষ্টা করে। গ্রামের দু একটা ঘরের আলো চোখে পড়তে স্বস্তি পায়। বুকের কাঁপুনিটা তখনও সম্পূর্ণ মিলিয়ে যায়নি। মুকুন্দ শিবতলায় ফিরতে সবাই ওকে ঘিরে জিজ্ঞেস করে, কিরে, এই মোটর পায়ে আলতা পড়েছিস? মোটর পায়ে আলতা পড়িয়ে, মোটর পায়ে আলতা পড়িয়েছিস? মুকুন্দর মুখে তখন বিজয়ীর হাসি। তখন মোড়ার পায়ে আলতা দেখার জন্য সবাই ছটফট করতে থাকে। শুধু শশাঙ্কর জন্য দেরি হচ্ছে। টাকা আনতে গিয়ে সিন্ধুকটা খোলা রেখে এসেছিল। বাবা দেখলে বিপদ হতে পারে, তাই সেই যে সিন্ধুক বন্ধ করতে গেছে এখনো তার পাত্তা নেই। অল্প কিছুক্ষণ পরে শশাঙ্ক এলে সকলে মিলে চলতে থাকে শ্মশানের উদ্দেশ্যে। 7-8টা হ্যারিকেন হাতে এতগুলো সরব মানুষ। এখন আর ভয় কিসের? মুকুন্দ সবার আগে।
চলতে চলতে তোমাদের দাদু ভুবন মুকুন্দকে বলে, এই অন্ধকারে একলা মরাটার কাছে যেতে তোর ভয় করেনি? মুকুন্দ তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আরে একটা মরার পায়ে আলতা লাগাতে ভয়ের কি আছে? ভুবন বলে, তুই রানী দিঘির খনন কি করে হয়েছিল জানিস? মুকুন্দ মাথা নাড়ায়। তোমাদের দাদু ভুবন বলে, আমরা দাদুর মুখে শুনেছি খরার জ্বালায় জমিতে ফসল হয় না, এদিকে খাজনার গোঁতানিতে অতিষ্ঠ। সে আমলের চাষি প্রজারা প্রতি বছর হাত জোড় করে খাজনা মুকুব আর জলের ব্যবস্থার জন্য ধর্ণা দিত। একবার রানীর দয়া হতে রানী বলেছিল, এই জঙ্গলের একটা জায়গা থেকে আমি খালি পায়ে হাঁটব, যেখানে আমার পা থেকে রক্ত বার হবে ততদূর পর্যন্ত দিঘি খনন করা হবে। আর আমি যখন দেহ রাখবো তখন আমাকে যেন সেই দিঘির পাড়ে দাহ করা হয়। দিঘি খনন করা হলেও রানীমার শেষ ইচ্ছা কিন্তু পূরণ হয়নি। বাপের বাড়িতে উনি মারা যান। সেই থেকে লোকে বলে রানীমার বৃদ্ধাত্মা নাকি গভীর রাতে দিঘির ধারে ঘুরে বেড়ায়। দুই একজন সচক্ষে দেখেছে ঝলমলে শাড়ি, গা ভর্তি গয়না, মাথায় মুকুট পরা রানীমা জলের ধারে হেঁটে যাচ্ছে। দেখার পর তারা অজ্ঞান হয়ে পড়ে থেকেছে পরের দিন সকাল পর্যন্ত। মুকুন্দ সবটা শোনার পর বলে, জানি না বাবু, তবে আজ যে একটা হাসি শুনলাম, তোরা হলে অজ্ঞান হয়ে যেতিস। কথায় কথায় শ্মশানের বটতলায় পৌঁছে যায় সবাই। কাঁথা তালাইয়ের নিচে শুয়ে আছে মরাটা। কাছে এসে সবাই অবাক। মুকুন্দরও চোখ ছানা ভরা। মরার পা দুটো সাদা, কোথাও আলতার চিহ্ন মাত্র নেই। অনেকে ভয় পায়। একজন ওর পিঠে হাত বুলিয়ে বলে, হ্যাঁ, সাহসে কুলোচ্ছিল না, সে কথাটা আগে বললেই পারতিস, মিছিমিছি এতটা দেরি হতো না। বাজিতে হেরে যাওয়া মুকুন্দ মেনে নিতে পারে না। সৎকার শুরু হয়। মরাটা দাও দাও করে জ্বলতে থাকে। বন্ধুদের টিটকারির জ্বালায় মুকুন্দ একটু দূরে গিয়ে বসে। শশাঙ্ক ওকে সান্ত্বনা দিয়ে বলে, হ্যাঁ রে, তুই সত্যি আলতা লাগিয়েছিলি তো? মুকুন্দ মাটির দিকে তাকিয়ে বলে, জানি, এখন এখন কেউ বিশ্বাস করবে না, দেশলাই জেলে পা দুটো দেখে আলতা লাগিয়েছি। শশাঙ্ক বলে, তোর তো দেশলাই সঙ্গে নিয়ে যাওয়ার কথা ছিল না। মুকুন্দ লজ্জা ঢাকতে বলে, না মানে অন্ধকারে কোথায় লাগাতে কোথায় লাগাবো, তারপর এই ঝোপঝাড়ের রাস্তায় কত কি থাকতে পারে ভেবে দেশলাইটা সঙ্গে এনেছিলাম। শশাঙ্ক বলে, দেখলি তো, শর্ত না মানার জন্যই হেরে গেলি। সে যা হবার হয়েছে, এখন আর ওসব কথা বলে কি লাভ? হ্যাঁ, আমি হেরে গেছি, ব্যাস, আর জ্বালাস নে। শশাঙ্ক এবার বলে, আচ্ছা, তুই বলেছিলি মরাটা ৭২ বুড়ো। আলতা পরানোর সময় পা দুটো দেশলাই জেলে দেখে হাতে করে ধরে তোর মনে হয়নি যে পা দুটো কোনো কম বয়সী ছেলের? মুকুন্দ এবার মুখ তুলে জিজ্ঞেস করে, তার মানে? শশাঙ্ক উঠে গিয়ে একটা হ্যারিকেন এনে নিজের পা দুটো আলোর কাছাকাছি রেখে বলে, দেখ তো, নিজের হাতের কাজ নিজে চিনতে পারিস কিনা? শুধু মুকুন্দ নয়, আশপাশ থেকে অন্যরাও কাছে এসে অবাক হয়ে দেখে শশাঙ্কর দুই পায়ে আলতা মাখানো। এতটা শুনে শুভম মণ্ডল দাদুকে ঠেলা দিয়ে বলে, কি করে শশাঙ্কর পায়ে আলতা লাগলো? কি করে শশাঙ্কর পায়ে আলতা লাগলো? মণ্ডল দাদু এবারও কৌতূহল মেটাতে বলে, শশাঙ্ক বাড়িতে সিন্ধু খোলা রেখে এসেছি বলে বাড়িতে না গিয়ে ছুটেছিল দিঘির পাড়ের শ্মশানে। মুকুন্দ পৌঁছবার আগেই মরাটাকে কাঁথার ভেতর থেকে বার করে পাশের ঝোপে রেখে নিজে ঢুকেছিল কাঁথার ভেতর। শ্রাবন্তী তখন জানতে চায়, আপনাদের বন্ধু শশাঙ্কবাবু এখনো বেঁচে আছেন? হ্যাঁ,
আছে বই কি, তার মরার খবর তো শুনিনি। ভাই বোন একসঙ্গে পরস্পরের দিকে তাকিয়ে মণ্ডল দাদুকে বলে, একদিন আমাকে নিয়ে যাবে শশাঙ্ক দাদুর কাছে? মণ্ডল দাদু বলে, আমি ঠিক জানি না সে কোথায় থাকে, তোমাদের দাদুকে জিজ্ঞেস করো, ও জানলেও জানতে পারবে। দাদু শুয়েছিল বড় ঘরের পালঙ্কে। ছুটে গিয়ে দুজনে গল্পের খানিকটা বলতেই দাদু পাশ ফিরে হেসে বলে, তোমাদের মণ্ডল দাদুই শশাঙ্ক মণ্ডল। আবার বৈঠকখানা ঘরে ছুটে আসে ওরা। বৃষ্টির বেগটা কমে ঝিরঝির করে পড়ছে। এখানে কাউকে দেখতে না পেয়ে মাকে জিজ্ঞেস করে জানতে পারে মণ্ডল দাদু এইমাত্র চলে গেল। শুভম দরজা খুলে মুখ বাড়াতেই কানে আসে একটা বিকট হাসি।